আমাদের সৌরজগতের শেষ সীমা কি সত্যিই প্লুটো, নাকি এর বাইরে ঘুটঘুটে অন্ধকারে লুকিয়ে আছে রহস্যময় কোনো দানব গ্রহ? কুইপার বেল্টের অদ্ভুত আচরণ আর বিজ্ঞানীদের গাণিতিক হিসেব ইঙ্গিত করছে এক নতুন গ্রহের, যার নাম প্ল্যানেট 9। কিন্তু এটা কি আসলে কোনো গ্রহ, নাকি আদিম কোনো ব্ল্যাক হোল? আজকের এই ভিডিওতে আমরা সৌরজগতের সবথেকে বড় রহস্য প্ল্যানেট এক্সের পর্দা ফাঁস করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমরা অনেকেই ভাবতাম আমাদের সৌরজগতের সীমানা হয়তো প্লুটোতে গিয়ে শেষ হয়ে গেছে। আমরা ভাবতাম নেপচুন গ্রহের বাইরে যে শীতল অন্ধকার এলাকা আছে, যেটা কুইপার বেল্ট নামে পরিচিত, সেটা শুধুমাত্র বরফ আচ্ছাদিত ধ্বংসাবশেষ এবং বামন গ্রহের শান্ত গোরস্থান। কিন্তু বিজ্ঞানীরা যখন এই এলাকাটা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তখন তারা সেখানে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। সৌরজগতের সেই দূরবর্তী অন্ধকার কোণে কোনো এক বিশাল গ্রহ নিজের অবিঘ্ন শক্তি দিয়ে এই বরফাবৃত পিণ্ডগুলোর পথ নির্ধারণ করছে। গণিতের হিসেব অনুযায়ী এই অদৃশ্য বস্তুটির ভর আমাদের পৃথিবীর থেকে প্রায় 10 গুণ বেশি হতে পারে, যাকে বিজ্ঞানীরা প্ল্যানেট এক্স বা প্ল্যানেট 9 বলে ডাকছেন। এটা হতে পারে আমাদের সৌরজগতের আসল নবম গ্রহ, যেটা আজ পর্যন্ত কেউই সচক্ষে দেখেনি। নেপচুনের ওপারের জগৎ, যাকে আমরা কসমিক ওয়াইল্ডারনেস বলতে পারি, সেটা একেবারে শূন্য এবং শিউরে ওঠার মতো ঠান্ডা জায়গা। এই এলাকাটা সূর্য থেকে এতটাই দূরে আছে যে সেখানে সূর্যের আলো আমাদের পৃথিবীর তুলনায় কয়েক হাজার গুণ কম পৌঁছায়। সেখানকার দিনেও একটা আবছা জ্যোৎস্না রাতের মতোই মনে হয়, আর তাপমাত্রা সবসময় -220 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এই জমে যাওয়া এলাকাতেই বিজ্ঞানীরা সেডনার মতো বেশ কিছু চরম বরফাবৃত মহাজাগতিক বস্তু খুঁজে পেয়েছেন। সেডনার কক্ষপথ এতটাই বিশাল এবং অদ্ভুত যে সূর্যের চারপাশে মাত্র একবার ঘুরে আসতে এর প্রায় 11,400 বছর সময় লেগে যায়। বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী সূর্যকে প্রদক্ষিণরত এই দূরবর্তী বস্তুগুলোর কক্ষপথ সম্পূর্ণ এলোমেলো হওয়া উচিত ছিল, অর্থাৎ মহাকাশের প্রতিটা দিকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা ছিল। কিন্তু 2014 সালে জ্যোতির্বিজ্ঞানীরা একটা অত্যন্ত চমকপ্রদ প্যাটার্ন লক্ষ্য করেন। তারা লক্ষ্য করেন যে কুইপার বেল্টের সবথেকে দূরে থাকা 6টি বিশেষ বরফাবৃত পিণ্ড মহাশূন্য একই দিকে হেলে আছে এবং তাদের পেরিহিলিয়ন একই দিকে নির্দেশ করছে। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই ধরনের নিখুঁত অ্যালাইনমেন্ট কখনো শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা হতে পারে না। গণিত অনুযায়ী নিজে থেকে এটা ঘটার সম্ভাবনা মাত্র 0.007%। এই ডেটা থেকে প্রমাণিত হয় যে অন্ধকারে লুকিয়ে থাকা কোনো এক বিশাল বস্তু তার শক্তিশালী মহাকর্ষ বলের মাধ্যমে এই ছোট ছোট পিণ্ডগুলোকে একটা নির্দিষ্ট দিকে টানছে। একটা কাগজের ওপরে ছড়িয়ে থাকা লোহার গুঁড়োর নিচে একটা শক্তিশালী অদৃশ্য চুম্বক রাখলে তা যেমন সমস্ত গুঁড়োকে একটা নির্দিষ্ট সুন্দর প্যাটার্নে সাজিয়ে দেয়, ঠিক একইভাবে সৌরজগতের সেই দূরবর্তী অন্ধকার কোণে কোনো এক বিশাল গ্রহ নিজের অবিঘ্ন শক্তি দিয়ে এই বরফাবৃত পিণ্ডগুলোর পথ নির্ধারণ করছে। এই রহস্যময় গ্রহের তত্ত্বটিকে আরও শক্তিশালী করে তুলেছেন দুইজন বিজ্ঞানী, মাইক ব্রাউন এবং কনস্ট্যান্টিন বাটিগিন। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে মাইক ব্রাউন অত্যন্ত পরিচিত একটা নাম, কারণ 2005 সালে তিনি এরিস নামের একটা বামন গ্রহ আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের ফলে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোর থেকে গ্রহের মর্যাদা কেড়ে নিয়েছিল। সেই জন্য মাইক ব্রাউন তার বইয়ের নাম হাউ আই কিল্ড প্লুটো রেখেছিলেন এবং তিনি নিজেকে মজার ছলে প্লুটো কিলার বলে থাকেন। কিন্তু বিজ্ঞানের পরিহাস দেখুন, যে বিজ্ঞানী প্লুটোকে সৌরজগতের নবম গ্রহের তালিকা থেকে বাদ দিয়েছিল, আজ তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে অন্ধকারে একটা আসল নবম গ্রহ লুকিয়ে আছে, যার আকার ও ভর প্লুটোর তুলনায় কয়েক হাজার গুণ বড়। 2016 সালে ব্রাউন এবং বাটিগিন একটা যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেন, যা মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তার উন্নত কম্পিউটার সিমুলেশন এবং ম্যাথামেটিক্যাল মডেলিংয়ের মাধ্যমে প্রমাণ করেন যে কুইপার বেল্টের বস্তুগুলোর এই অদ্ভুত ও বাঁকা কক্ষপথের পিছনে একমাত্র কারণ হতে পারে একটা বিশাল গ্রহের শক্তিশালী মহাকর্ষ বল। তাদের হিসেব অনুযায়ী এই রহস্যময় গ্রহটা পৃথিবীর থেকে 10 থেকে 15 গুণ বেশি ভারী হতে পারে এবং বিজ্ঞানীদের মতে এটা একটা সুপার আর্থ বা মিনি নেপচুন শ্রেণীর গ্রহ। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই আকারের এক্সো প্ল্যানেট সবথেকে বেশি দেখা গেলেও আমাদের নিজস্ব সৌরজগতে এমন কোনো গ্রহের অস্তিত্ব আগে জানা ছিল না। গাণিতিক হিসেব অনুযায়ী এই গ্রহের অস্তিত্ব প্রায় নিশ্চিত, ঠিক যেভাবে 19 শতকে গাণিতিক হিসেবের ওপরে ভিত্তি করে টেলিস্কোপে দেখার আগেই নেপচুন গ্রহটা আবিষ্কার করা হয়েছিল। যদি প্ল্যানেট 9 সত্যিই থেকে থাকে, তাহলে সূর্যের চারদিকে মাত্র একবার ঘুরে আসতে এর প্রায় 10,000 থেকে 20,000 বছর সময় লাগবে। জ্যোতির্বিজ্ঞানের থিওরি অনুযায়ী সৌরজগতের শুরুর দিনগুলোতে এই গ্রহটা সূর্যের খুব কাছেই তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে বৃহস্পতি বা শনির মতো বিশাল গ্রহগুলোর শক্তিশালী মহাকর্ষ বলের ধাক্কায় এটা একটা কসমিক বিলিয়ার্ড বলের মতো ছিটকে গিয়ে সৌরজগতের সবথেকে ঠান্ডা এবং বাইরের প্রান্তে চলে যায়।
বিজ্ঞানীদের মতে প্ল্যানেট এক্স মূলত ইউরেনাস বা নেপচুনের মতো একটা অত্যন্ত ঠান্ডা অন্ধকার গ্যাসীয় দানব, যার কেন্দ্রে আছে একটা কঠিন পাথুরে কোর, যার ওপর জল, অ্যামোনিয়া এবং মিথেনের একটা বিশাল বরফময় স্তর আছে। এর বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের এক গভীর ও ঘন আবরণে ঢাকা। সূর্য থেকে প্রায় 400 থেকে 800 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করায় সেখানে সূর্যকে একটা সাধারণ নক্ষত্রের মতোই দেখায়। চরম আলোর অভাব এবং -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তীব্র ঠান্ডার কারণে একটা গভীর অন্ধকারে লুকিয়ে থাকা ভৌতিক জগৎ, যা নিজের জন্মলগ্নের অভ্যন্তরীণ তাপের ওপর ভর করে মহাশূন্যের এই শূন্যতায় টিকে আছে। দূরত্বের দিক থেকে যেখানে প্লুটো সূর্য থেকে গড়ে প্রায় 5 বিলিয়ন কিলোমিটার দূরে, সেখানে প্ল্যানেট এক্স সূর্য থেকে 60 থেকে 120 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এই বিপুল দূরত্বের কারণে সূর্যের আলো সেখানে পৌঁছাতে এবং প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসতে প্রায় কয়েক সপ্তাহ সময় লেগে যায়, যার ফলে এই গ্রহটার খোঁজ পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। সূর্যকে মাত্র একবার প্রদক্ষিণ করতেই এই গ্রহটার প্রায় 10,000 থেকে 20,000 বছর সময় লাগে। গতবার যখন এই গ্রহটা সূর্যের সব থেকে কাছে এসেছিল, তখন পৃথিবীতে মানুষ তুষার যুগে বসবাস করত এবং ম্যামথ শিকার করত। কিন্তু সূর্যের থেকে এত দূরে এত বড় গ্রহ কিভাবে তৈরি হলো, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রধানত দুটো তত্ত্ব আছে। প্রথম থিওরি অনুযায়ী এর জন্ম আমাদের সৌরজগতের ভিতরেই বৃহস্পতি ও শনি গ্রহের কাছাকাছি হয়েছিল। পরবর্তীতে সৌরজগতের শুরুর দিকের অশান্ত দিনগুলোতে বৃহস্পতির তীব্র মহাকর্ষীয় ধাক্কায় এটা একটা গুলতির মতো ছিটকে একদম বাইরের অন্ধকারে গিয়ে এক অনাথ গ্রহে পরিণত হয়। দ্বিতীয় চমকপ্রদ থিওরিটা হলো, এটা আসলে আমাদের সৌরজগতের গ্রহই নয়, বরং এটা একটা এক্সোপ্ল্যানেট। কোটি কোটি বছর আগে যখন অন্য কোনো নক্ষত্র আমাদের সূর্যের খুব কাছ দিয়ে যাচ্ছিল, তখন সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ সেই নক্ষত্রের কক্ষপথ থেকে এই গ্রহটাকে চুরি করে নিজের সৌরজগতে বন্দী করে নেয়। তবে সবথেকে আশ্চর্যজনক থিওরিটা হলো, প্ল্যানেট এক্স হয়তো কোনো গ্রহই নয়, বরং এটা একটা প্রাচীন ব্ল্যাক হোল। বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টির পরপরই এই ধরনের ক্ষুদ্র ব্ল্যাক হোল তৈরি হয়েছিল। যদি পৃথিবীর থেকে 5 থেকে 10 গুণ ভারী এই বস্তুটি একটা ব্ল্যাক হোল হয়, তাহলে এর আকার একটা টেনিস বল বা কমলালেবুর মতো হবে। এত ছোট এবং কোনো আলো বিকিরণ না করার কারণে আমাদের সাধারণ দূরবীন দিয়ে একে কখনোই দেখা সম্ভব নয়। অথচ এর প্রচণ্ড মহাকর্ষ বল পুরো কুইপার বেল্টকেই কাঁপিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা এই দুটো সম্ভাবনাকেই অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করছেন। 20,000 বছরের দীর্ঘ কক্ষপথে এই গ্রহটা এখন ঠিক কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা, আর 1000 কিলোমিটার দূর থেকে কেউ একটা দেশলাইয়ের কাঠি জ্বালালে তা খুঁজে বের করা একই ব্যাপার। তবুও বিজ্ঞানীদের আশা এখনও ফুরিয়ে যায়নি। চিলির পাহাড়ে তৈরি হচ্ছে এক নতুন অত্যন্ত শক্তিশালী দূরবীন, যার নাম ভেরা রুবিন অবজারভেটরি। এই অবজারভেটরিতে আছে মহাকাশের ইতিহাসের সবথেকে বড় এবং 3.2 বিলিয়ন মেগাপিক্সেলের একটা ডিজিটাল ক্যামেরা। এটি যখন পুরোদমে কাজ শুরু করবে, তখন প্রতি রাতে পুরো আকাশের নিখুঁত ছবি নেবে এবং মহাশূন্যে চলমান যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকেও নিমেষেই ধরে ফেলবে। বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে আগামী কয়েক বছরের মধ্যে এই ক্যামেরা প্ল্যানেট এক্সের আসল রহস্য উন্মোচন করবে। আর যদি সেখানে কিছুই না পাওয়া যায়, তাহলে আমাদের মহাকাশের চেনা নিয়মগুলোকে নতুন করে লিখতে হবে। যদি সত্যি এই গ্রহটি আবিষ্কৃত হয়, তাহলে বিজ্ঞানের পাঠ্য বই চিরতরে বদলে যাবে এবং আমাদের সৌরজগতে আবার অফিসিয়ালি 9টা গ্রহ ফিরে আসবে, যেটা হবে পৃথিবীর চেয়ে বহুগুণ বড় এক রহস্যময় দানব। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে, এই নতুন গ্রহটা কি সত্যি আবিষ্কার করা সম্ভব হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান।